পৃথিবীতে যখন মৃত্যুর ছায়া নেমে আসে আর আকাশ থেকে আগুন ঝরে পড়ে, তখন মানুষ খুঁজে ফেরে একটাই জিনিস: বাঁচার পথ। আজকের ভিডিওতে আমরা জানব এমনই এক পরিবারের অবিশ্বাস্য টিকে থাকার গল্প, যেখানে পৃথিবীর ধ্বংসের মাঝেও ভালোবাসা আর আশা শেষ পর্যন্ত বেঁচে থাকে। এই হলো গ্রিনল্যান্ড 2020, এক অ্যাপোকালিপস, এক পরিবার আর এক অসম্ভব যাত্রার কাহিনী। আপনি দেখছেন মুভি এক্সপ্লেন বাংলা, যেখানে আমরা সিনেমার ভেতরের লুকানো গল্পগুলো উন্মোচন করি বাংলায়। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আজকের গল্প শুধু সিনেমা নয়, এটা এক আবেগের যুদ্ধ। সব কিছু শুরু খুব সকালে, যা আর 5টি সাধারণ সকালের মতো। জন গ্যারিটি একজন নির্মাণ প্রকৌশলী, নির্মাণস্থলে সহকর্মী ববির সঙ্গে কাজ নিয়ে কথা বলছে, ইনভয়েসে সই করছে, যেন প্রতিদিনের মতোই দিনটা শুরু হয়েছে। কিন্তু কেউ জানে না এই সকালই হতে যাচ্ছে মানব সভ্যতার শেষের শুরু। গাড়িতে করে বাড়ির পথে রওনা হয় জন। রেডিওতে ভেসে আসে এক খবর: আজ রাতেই দেখা যাবে ধূমকেতু ক্লার্ক, যা পৃথিবীর কাছ দিয়ে যাবে। সবাই উচ্ছ্বসিত, বিজ্ঞানীরা বলছে নিরাপদ দূরত্বে থাকবে। কিন্তু জনের চোখে পড়ে আকাশে অদ্ভুত এক আলো, যেন কোনো অশনি সংকেত। বাড়ি ফিরে জন তার স্ত্রী অ্যালিসনের সঙ্গে বসে। তাদের সম্পর্ক এখন ভাঙনের মুখে। জন বলে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি এখন বদলেছি। অ্যালিসন চুপচাপ তাকিয়ে থাকে। এই ঘরে অনেক কথা অমীমাংসিত, কিন্তু আজ তারা চেষ্টা করছে নতুন করে শুরু করতে। জন শাওয়ারে যাওয়ার আগে তার ছেলে ন্যাথানকে ডাকে। হাত ধুয়ে নাও বাবু। ন্যাথান তার গণিতের হোমওয়ার্ক করছে আর বাবাকে জিজ্ঞেস করে, ধূমকেতু সম্পর্কে? জন হাসে, বলে, এটা শুধু আকাশে আলো ছড়াবে, কিন্তু সে জানে না সেই আলোই একদিন পৃথিবী পুড়িয়ে দেবে। রেডিওতে এখন নতুন ঘোষণা: ক্লার্ক কোনো একক ধূমকেতু নয়, বরং অসংখ্য খণ্ডাংশ নিয়ে গঠিত, আর এর গতিপথ বদলে যাচ্ছে। বিজ্ঞানীরা এখন আর নিশ্চিত নন এটি পৃথিবীকে এড়িয়ে যাবে কিনা। জন ও অ্যালিসন ব্যস্ত ন্যাথানের জন্মদিনের প্রস্তুতিতে, বেলুন, কেক, বন্ধুদের আসার অপেক্ষা। জন বাজারে যাচ্ছে বিয়ার, ওয়াইন আর হটডগ বান কিনতে। ঠিক তখনই জন যখন সুপারমার্কেটে, হঠাৎ ফোনে বেজে ওঠে এক ভয়ঙ্কর অ্যালার্ম। স্ক্রিনে লেখা, প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট, ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি হ্যাভ বিন সিলেক্টেড ফর এমার্জেন্সি শেল্টার রিলোকেশন। চারপাশের মানুষ অবাক, তাদের ফোনে কিছুই আসেনি। জন বুঝে কিছু একটা খুব বড় ঘটতে যাচ্ছে। জন বাড়ি ফিরে আসে। টিভিতে খবর প্রচারিত হচ্ছে, ধূমকেতুর প্রথম খণ্ড সমুদ্রে না পড়ে সরাসরি ফ্লোরিডার টাম্পা শহরে আঘাত করেছে। শহর উধাও, বিস্ফোরণের শব্দ, আলো, আগুনে ভরা আকাশ। সবাই বোঝে পৃথিবী এখন বিপদের মুখে। ঠিক তখনই টিভিতে আবার বেজে ওঠে প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট। স্ক্রিনে স্পষ্ট দেখা যায় জন গ্যারিটি অ্যান্ড ফ্যামিলি। তাদের নির্দেশ দেওয়া হয়, রিপোর্ট টু রবিন্স এয়ারফোর্স বেস ইমিডিয়েটলি। অ্যালিসন দ্রুত ব্যাগ গোছায়, ইনসুলিন, ওষুধ, পানি, দরকারি কাগজপত্র। জনের মুখে কোনো শব্দ নেই, কেবল চোখে ভয়। জন আর অ্যালিসন গাড়ি নিয়ে বেরোতেই তাদের প্রতিবেশী এড আর ডেভ দৌড়ে আসে। ডেভ কাঁদতে কাঁদতে বলে, আমাদের মেয়েকে নিয়ে যাও প্লিজ, ও এখনো ছোট, বাঁচিয়ে দাও। জন মাথা নাড়ে, বলে, দুঃখিত, কেবল নির্বাচিতরাই যেতে পারবে। ডেভ চিৎকার করে বলে, তুমি কাপুরুষ। জন গাড়ি চালিয়ে চলে যায়। পিছনে থাকে মানুষের কান্না আর হতাশা। রাস্তা এখন ভয়াবহ অবস্থা। লুটপাট শুরু হয়েছে, দোকান ভাঙা, পুলিশ অসহায়। রেডিওতে ঘোষণা, ক্লার্কের সবচেয়ে বড় খণ্ড 48 ঘন্টার মধ্যে আঘাত হানবে, যা পুরো সভ্যতা ধ্বংস করতে সক্ষম। জনের পরিবার তখন মহাসড়কে, চারপাশে হাজারো গাড়ির জট। সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, আর জন তাকিয়ে আছে আকাশের দিকে, যেখানে পৃথিবীর ভাগ্য লেখা আছে ক্লার্কের লেজে। কিন্তু এটা কেবল শুরু। সামনে আছে পৃথিবীর শেষ যুদ্ধ, এক বাবা, এক পরিবার আর মানবতার শেষ লড়াই। সামরিক ঘাঁটির প্রবেশপথে ভিড় জমে গেছে। গার্ডরা মাইকে ঘোষণা দিচ্ছে, শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিরাই ভিতরে প্রবেশ করতে পারবেন। জন তার আইডি কার্ড আর বারকোড স্ক্যানারে দেখায়। একটা বিপ
শব্দ হয় আর গার্ড তাকে নির্দেশ দেয় হ্যাঙ্গার 33-এ যান ইন প্রসেসিংয়ের জন্য। জন, অ্যালিসন আর তাদের ছোট ছেলে নাথান এগিয়ে যায় বিশাল হ্যাঙ্গারের দিকে। ভেতরে সামরিক কর্মকর্তারা ব্যস্ত, সবাইকে ব্রেসলেট পরিয়ে দিচ্ছে আর বলে দিচ্ছে শুধু একটা ব্যাগ নিন, বাকিটা ফেলে যান। অ্যালিসন অবাক হয়ে তাকায় তাদের 3 ব্যাগের দিকে। এখন সব কিছু গুজে দিতে হবে এক ব্যাগে। তারা তাড়াহুড়া করে জিনিস গোছাতে শুরু করে। হঠাৎ অ্যালিসন খেয়াল করে নাথানের ইনসুলিন নেই। জন বুঝতে পারে ওটা গাড়িতেই ফেলে এসেছে। সে বলে, তুমি নাথানকে নিয়ে প্লেনে ওঠো, আমি ইনসুলিনটা নিয়ে আসছি। তখনও মাত্র 15 মিনিট বাকি ফ্লাইট ছাড়তে। জন গার্ডকে ব্রেসলেট দেখিয়ে অনুমতি নেয় বাইরে যাওয়ার আর গাড়ির দিকে দৌড় দেয়। এইদিকে অ্যালিসন সামরিক কর্মকর্তা সার্জেন্ট রুইচকে অনুরোধ করে, দয়া করে আমার স্বামী আসছে, ওর প্রবেশের অনুমতি দিন। কিন্তু যখন অ্যালিসন জানায় ইনসুলিনটা নাথানের ডায়াবেটিসের জন্য, কর্মকর্তার মুখের ভাব পাল্টে যায়। সে বলে, ম্যাম, ডায়াবেটিস একটি ক্রনিক কন্ডিশন, এই ধরনের কাউকে পরিবহন করা অনুমোদিত নয়। অ্যালিসনের চোখ ভিজে ওঠে। সে অনুনয় করে, দয়া করে আমার ছেলেকে ওর ওষুধ ছাড়া বাঁচানো যাবে না। কিন্তু উত্তর আসে কঠিন স্বরে, দুঃখিত, আমিও নির্বাচিত নই, আমি কিছু করতে পারবো না। তারপরে সৈন্যরা অ্যালিসন আর নাথানকে সরিয়ে নেয়। এদিকে জন গাড়ির কাছে পৌঁছে ইনসুলিন খুঁজে পায়, ফিরে আসে ঘাটির ভেতরে। ঠিক তখনই একটি প্লেন টেক অফ করতে যাচ্ছে। ভেতরে থাকা একজন যাত্রী বলে, তাদের ছেলেটা ডায়াবেটিক, তাই তারা ঢুকতে পারবে না। জন থেমে যায়। তার মনে পড়ে পরিবার ছাড়া বেঁচে থাকা মানে মৃত্যু। সে চিৎকার করে বলে, আমি নামবো, আর দৌড়ে দরজা খুলে নিচে ঝাঁপ দেয়। ঠিক তখনই গেটের বাইরে ভিড় জমে যায়। হাজার মানুষ গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। গোলাগুলির মাঝে জন কোনো মতে পালিয়ে যায়। তার পেছনে এক ভয়াবহ বিস্ফোরণ, একটা জ্বালানি ট্যাঙ্কার উড়ে যায়। আগুনে ঢেকে যায় পুরো আকাশ। দূর থেকে অ্যালিসন আর নাথান সেই বিস্ফোরণ দেখে হতবাক হয়ে যায়। নাথান কাঁদতে কাঁদতে বলে, মা, এটা কি বাবার প্লেন? অ্যালিসন চোখ মুছে বলে, না সোনা, আমরা ওকে খুঁজে পাব। জন এখন একা। তার গাড়ি ভাঙা অবস্থায় পড়ে আছে। সে আবারও সেই নোটের দিকে তাকায়। লেক্সিংটন, কেন্টাকি, সেখানে অ্যালিসনের বাবার বাড়ি। অন্যদিকে অ্যালিসন নাথানের সুগার লেভেল চেক করে 300। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কিছু হবে না সোনা, আমরা একটা ফার্মেসি খুঁজে বের করব। অ্যালিসন জনকে টেক্সট করে, তারপর এক বিধ্বস্ত ফার্মেসিতে প্রবেশ করে। ভেতরে গুলি চলছে, মানুষ ওষুধ লুট করছে। অ্যালিসন নাথানকে মেঝেতে বসায়, কাঁপা হাতে ইনসুলিন ইঞ্জেকশন দেয়। হঠাৎ একদল লুটেরা তাদের ঘিরে ফেলে। সে নাথানকে কোলে তুলে দৌড়ে বেরিয়ে আসে। বাইরে এক দম্পতি, রাফ আর জুডি, গাড়িতে ওঠার প্রস্তাব দেয়। তারা নক্সভিলের দিকে যাচ্ছে। অ্যালিসন বলে, আমাদের লেক্সিংটনের দিকে যেতে হবে। তারা রাজি হয়। গাড়ির ভেতরে কথোপকথনে জুডি জানায়, আমরা দেখেছি মানুষ গুলি খেয়ে মরছে ভিড়ের মধ্যে। কিন্তু হঠাৎই রাফ খেয়াল করে অ্যালিসনের হাতে সরকারি ব্রেসলেট। সে সন্দেহ ভরে বলে, তোমরা নির্বাচিত ছিলে? অ্যালিসন উত্তর দেয়, আমাদের ছেলেটা অসুস্থ, তাই তারা আমাদের নেয়নি। রাফ দীর্ঘশ্বাস ফেলে বলে, এই আমেরিকা, এখানে শুধু ধনীরাই বাঁচে। এদিকে জন তার ফোনে অ্যালিসনের মেসেজ পায়, আমরা লেক্সিংটনের পথে। জন ফোনে চেষ্টা করে কথা বলতে, কিন্তু সংযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে যায়। জন সিদ্ধান্ত নেয়, যাই হোক তাকে লেক্সিংটন পৌঁছতেই হবে। আর এভাবেই একদিকে জন, অন্যদিকে অ্যালিসন আর নাথান পৃথক পথে একই গন্তব্যে যাত্রা শুরু করে, যেখানে কেবল আশা আর ভালোবাসাই তাদের বাঁচিয়ে রাখবে। জন তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা হেঁটে চলেছে। সে একটি ট্রাকি লিফট নেয়, যেখানে আরও কিছু মানুষ আছে যারা কানাডার দিকে যাচ্ছে। ট্রাকের একজন যাত্রী কলিন জনের সাথে কথা বলে। জন জানায় যে সে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। কলিন তাকে জানায় যে তারা কানাডায় যাচ্ছে কারণ সেখানে কিছু পাইলট টাকার বিনিময়ে মানুষকে গ্রিনল্যান্ডের বাংকারে পৌঁছে দিচ্ছে। জন তাকে ধন্যবাদ জানায়, কিন্তু বলে যে তাকে প্রথমে কেন্টাকির লেক্সিংটনে গিয়ে তার স্ত্রী ও ছেলের সাথে দেখা করতে হবে। অন্যদিকে রাল্ফ তখন ভাবতে থাকে যে যদি নাথানের সাথে অন্য কোনো পরিবার থাকতো তাহলে হয়তো তাকে বিমানে উঠতে দিত। এই কথা থেকে তার মনে একটি অসৎ উদ্দেশ্য জেগে ওঠে।
রাল্ফ হঠাৎ গাড়ি থামিয়ে দেয়। সে অ্যালিসনকে জোর করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তার ছেলে নাথানকে নিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। তার উদ্দেশ্য হলো নাথানের ব্রেসলেট ব্যবহার করে এবং তাকে নিজেদের সন্তান পরিচয় দিয়ে সে ও তার স্ত্রী বিমানে উঠবে। অসহায় অ্যালিসন রাস্তায় চিৎকার করতে করতে গাড়ির পেছনে ছুটতে থাকে, কিন্তু তাদের ধরতে পারে না। জনের ট্রাকে থাকা কিছু লোক তার হাতের বিশেষ ব্রেসলেটটি দেখে ফেলে। তারা মনে করে ব্রেসলেটটি কেড়ে নিলেই তারা বিমানে চড়তে পারবে। তারা জনকে আক্রমণ করে এবং ব্রেসলেটটি ছিনিয়ে নেবার চেষ্টা করে। এই মারামারির ফলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ট্রাকটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। রাল্ফ, জুডি ও নাথান আরেকটি বিমানবন্দরে পৌঁছায়। রাল্ফ নাথানকে ভয় দেখিয়ে বলে যে যদি সে তার মাকে আবার দেখতে চায় তাহলে সেনাদের সামনে তাদেরকেই নিজের বাবা মা হিসেবে পরিচয় দিতে হবে। তারা যখন মিলিটারি চেকপয়েন্টে পৌঁছায় তখন সেনারা শুধু নাথান ও জুডির ব্রেসলেট দেখতে পায়। রাল্ফের কাছে কোনো ব্রেসলেট ছিল না। রাল্ফ নানা অজুহাত দেখায়। ঠিক তখনই নাথান সাহস করে বলে ওঠে, ওরা আমার বাবা মা নয়, ওরা আমাকে আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছে। সাথে সাথে মিলিটারি পুলিশ রাল্ফ ও জুডিকে ধরে ফেলে। একজন সেনা নাথানের ব্রেসলেট স্ক্যান করে জানায় যে তার অসুস্থতার কারণে আবেদনটি এমনিতেও বাতিল করা হয়েছে। অপহরণকারী দম্পতিকে গ্রেফতার করা হয় এবং নাথানকে সেনারা তাদের হেফাজতে নেয়। অ্যালিসন বহু কষ্টে সেই বিমানবন্দরে এসে পৌঁছায়। সে পাগলের মতো সৈন্যদের কাছে তার ছেলের কথা বলতে থাকে। একজন সৈন্য তাকে জানায় যে অনেক শিশুকে উদ্ধার করে রাস্তার ওপারে একটি FEMA ক্যাম্পে রাখা হয়েছে এবং সেখানে গিয়ে খোঁজ নিতে বলে। অ্যালিসন দৌড়ে FEMA ক্যাম্পে যায় এবং বিভিন্ন তাঁবুতে তার ছেলেকে খুঁজতে থাকে। অবশেষে একটি মেডিকেল টেন্টে সে তার ছেলেকে খুঁজে পায়। মা ও ছেলের আবেগঘন পুনর্মিলন হয়। ক্যাম্পের একজন নার্স জানায় যে তারা নাথানের ডায়াবেটিসের যত্ন নিয়েছে এবং তাকে প্রয়োজনীয় ইনসুলিন দিয়েছে। সেই নার্স তাদের লেক্সিংটনের দিকে যাওয়া একটি মিলিটারি বাসে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেয়। ট্রাক দুর্ঘটনার পর জন একা ও আহত অবস্থায় একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়। রেডিওতে সে ধূমকেতুর আঘাতে শহরগুলোর ধ্বংস হওয়ার ভয়াবহ খবর শুনতে পায়। অবশেষে জন পায়ে হেঁটে কেন্টাকিতে তার শ্বশুর ডেলের বাড়িতে পৌঁছায়। অ্যালিসন ও নাথান সেখানে না পৌঁছানোয় তারা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে। ফোন লাইন কাজ না করায় তাদের সাথে যোগাযোগ করার কোনো উপায় থাকে না। অন্যদিকে অ্যালিসন ও নাথান বাস থেকে নেমে রাস্তার পাশে একটি সচল ফোন খুঁজে পায়। অ্যালিসন তার বাবার বাড়িতে ফোন করে এবং জন ফোনটি ধরে। তারা কোথায় আছে জানতে পেরে জন ও তার শ্বশুর দ্রুত গাড়ি নিয়ে তাদের আনতে যায়। অবশেষে রাস্তার ওপর তাদের ভাঙা পরিবার আবার একত্রিত হয় এবং তারা সবাই মিলে কানাডার দিকে যাত্রা করার সিদ্ধান্ত নেয়। অবশেষে খামার বাড়িতে একসাথে পুরো পরিবার, কিন্তু স্বস্তি নেই। টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে ভয়াবহতার খবর। শেষ আঘাত হানতে চলেছে ক্লার্কের সবচেয়ে বড় খণ্ডটি, যা গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। খবরটি নিশ্চিত করে যে গ্রিনল্যান্ডেই রয়েছে মানবজাতির শেষ আশ্রয়, গোপন বাংকার। ঠিক তখনই জন এক নতুন পথের কথা বলে। কানাডার এক ছোট এয়ারফিল্ড থেকে কিছু প্রাইভেট বিমান উড়ে যাচ্ছে গ্রিনল্যান্ডের দিকে। ঝুঁকি আছে, কিন্তু এটাই তাদের বেঁচে থাকার শেষ সুযোগ। এখানে বসে মৃত্যুর অপেক্ষা করা নাকি জীবনের জন্য শেষ লড়াই করা, সিদ্ধান্ত নিতে দেরি হয় না, তাদের যেতেই হবে। কিন্তু অ্যালিসনের বাবা ডেল এই মাটি ছেড়ে যেতে নারাজ। তার স্ত্রী মেরির স্মৃতি জড়িয়ে আছে বাড়ির প্রতিটি কোণায়। সে জনকে মনে করিয়ে দেয় তার ভুলের কথা, তাদের ভেঙে যাওয়া সম্পর্কের কথা। জন তার অপরাধ স্বীকার করে নেয় আর প্রতিজ্ঞা করে জীবনের সব ভুলের পর অন্তত একটি কাজ সে ঠিক করবে। তার স্ত্রী আর সন্তানকে সে এই বাংকার এসে পৌঁছাবেই। ডেল তার সিদ্ধান্তে অটল থাকে। সে এখানেই থাকবে তার ভালোবাসার স্মৃতির পাশে। বিদায়ের মুহূর্তটি ভারী হয়ে ওঠে। নাথান তার দাদুকে শেষ বিদায় জানায়। ডেল তার নাতির মন ভালো রাখতে পোলার বিয়ার আর সান্টাক্লজের গল্প বলে। ঠিক তখনই কাছাকাছি একটি বিশাল উল্কাপিণ্ড আছড়ে পড়ে। মাটি কেঁপে ওঠে আর তারা বুঝতে পারে যে তাদের হাতে এক মুহূর্তেও সময় নেই। ডেল তার নিজের ট্রাকের চাবি জনের হাতে তুলে দেয়। শুরু হয় এক অনিশ্চিত যাত্রা। জন দ্রুত গতিতে ট্রাক চালাচ্ছে। তারা হাইওয়েতে ভয়াবহ জামে আটকা পড়েছে। কানাডার দিকে যাওয়ার পথে রেডিওতে ভেসে আসছে পৃথিবীর ধ্বংসের খবর। হঠাৎই তারা এক ভয়াবহ জ্যামে আটকা পড়ে। একটি ট্রেন লাইন চ্যুত হয়ে পুরো হাইওয়ে বন্ধ করে দিয়েছে। আর ঠিক তখনই বেজে ওঠে জরুরি অসতর্ক বার্তা। আকাশ থেকে ঝরে পড়তে চলেছে জ্বলন্ত পাথরের বৃষ্টি। মুহূর্তের মধ্যে হাইওয়ে পরিণত হয় এক মৃত্যু ফাঁদে। জ্বলন্ত উল্কা আছড়ে পড়ছে গাড়ির ওপর। জন মরিয়া হয়ে চেষ্টা করছে কোনো নিরাপদ আশ্রয়ের। উল্কা বৃষ্টি থেকে বেঁচে তারা আবার ছুটে এয়ারপোর্টের দিকে, কিন্তু পৌঁছে দেখে শেষ বিমানটি রানওয়ে ধরে এগিয়ে চলেছে। আর কোনো উপায় না দেখে জন এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেয়। সে ট্রাক নিয়ে সরাসরি রানওয়েতে বিমানটির সামনে গিয়ে পথ আটকে দাঁড়ায়। জীবন বাঁচানোর জন্য এটাই তার শেষ মরিয়া চেষ্টা। পাইলট প্রচণ্ড রেগে যায়। অতিরিক্ত যাত্রীর ওজন বিমানের জন্য বিপদ হতে পারে, কিন্তু জন অনর। সে তার স্ত্রী আর সন্তানকে বিমানে তুলে দেওয়ার জন্য কাকুতি মিনতি করে। জনের মরিয়া আরতে এবং বিমানের অন্য যাত্রীদের মানবিকতায় অবশেষে পাইলটের মন গলে যায়। তারা সবাই মিলে জায়গা করে পায় নতুন 3টে জীবনের জন্য। অবশেষে তারা বিমানে, গন্তব্য গ্রিনল্যান্ড। বহু প্রতীক্ষার পর অবশেষে বিমানের জানলা দিয়ে দেখা যায় গ্রিনল্যান্ডের বরফ ঢাকা প্রান্তর। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ঘটে বিপর্যয়। ইউরোপে ধূমকেতুর মূল খণ্ডটি আছড়ে পড়ার ফলে সৃষ্ট শক ওয়েভ বা অভিঘাত তরঙ্গ তাদের বিমানকে আঘাত করে। মুহূর্তের মধ্যে বিমানের 2টি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়।
পাইলটের আপ্রাণ চেষ্টায় একটি ইঞ্জিন চালু হলেও বিমানটি আর নিয়ন্ত্রণ করা যায় না। বিমানটি বরফের বুকে আছড়ে পড়ে, ধাতব আর্তনাদ ছিঁড়ে যায়, চারপাশে নিস্তব্ধতা। সৌভাগ্যবশত বরফের আস্তরণ তাদের বাঁচিয়ে দেয়। সবাই আহত হলেও জীবিত। বিমান থেকে নামার পর জন পাইলটের সাথে কথা বলে জানতে পারে যে তারা মিলিটারি বেজের খুব কাছে এসে পড়েছে। বিমান থেকে বেরিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখে। আকাশ থেকে ঝরে পড়ছে বরফ নয়, ছাই। গোটা পৃথিবীর পুড়ে যাবার ছাই। দূরে দেখা যাচ্ছে মিলিটারি বেজের আলো, তাদের শেষ আশ্রয়। সেই ছাই বৃষ্টির মধ্যে দিয়ে জমে যাওয়া ঠান্ডায় জন তার পরিবার এবং বাকিদের নিয়ে হেঁটে চলে মানবজাতির শেষ আশ্রয়ের দিকে। এটিই তাদের শেষ যাত্রা, টিকে থাকার শেষ লড়াই। সারা পৃথিবী আজ এক মহা বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে। সাইরেন বাজছে, মানুষ দৌড়াচ্ছে, কেউ চিৎকার করছে, বেঁচে থাকার শেষ চেষ্টা চলছে। জন আর আলী অন্যদের নিয়ে ছুটছে একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারের দিকে। রেডিওতে কাউন্টডাউন শুরু। মাত্র 1 মিনিট পর আসছে শকওয়েভ। এই সময় জন তার ছোট ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে। ছেলেটি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আমরা মরার আগে সেই আলোর ঝলকানিগুলো কোথায়? জন তাকে শান্ত করে বলে, ভয় পেও না, আমরা একসাথে আছি। ভালোবাসা দিয়ে আমরা সব জয় করব। 9 মাস পর আমরা দেখি গ্রিনল্যান্ডের বাংকারে এখনও কিছু মানুষ বেঁচে আছে। তখনই বাংকারের দরজা খুলে দেওয়া হয়, আর প্রথমেই শোনা যায় পাখির কিচিরমিচির। হ্যাঁ, বাইরের দুনিয়া আবার বেঁচে আছে। গ্রিনল্যান্ড স্টেশন একে একে পৃথিবীর অন্যান্য জায়গার সাথে যোগাযোগ করে। ফারব্যাংকস, নয়াদিল্লি, সাও পাওলো, মস্কো, বুয়েনোস আইরেস, বৈরুট, কাঠমান্ডু, সবার কাছ থেকে সাড়া আসতে থাকে। মানবজাতি আবারও এক সূত্রে বাঁধা পড়ে। এটাই হলো বেঁচে থাকার লড়াই আর নতুন করে শুরু করার গল্প। আশা, ভালোবাসা আর একতার মধ্য দিয়েই মানুষ জয়লাভ করে প্রতিটি বিপর্যয়।